দেশে জব খোঁজার থেকে বিদেশে পড়াশোনা করতে আসাটা ইজি। 12 মাস 13 মাস গাধার মতো খাটে আপনি জব পাবেন না, বাট আপনি যদি 5 মাস থেকে 3 মাস IELTS করে একটু সুন্দর মতো প্রসেস করে আসতে পারেন, আপনি ইজিলি চলে আসতে পারবেন। আসসালামু আলাইকুম গুড পিপল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ব্যাচেলরে আপনি কিভাবে জার্মানিতে আসবেন। আজকে আমার এক ছোট ভাই আছে, তার এক্সপিরিয়েন্স শেয়ার করা নিয়ে আজকের আলোচনা। তো আর বেশি দেরি না করে তাকে ডেকে নিব। আসো ভাই। আসসালামু আলাইকুম। ও হচ্ছে আমার ছোট ভাই, ওর পরিচয়টা ওই দিক একটু জোরে বলুন। আমি হচ্ছে সাকলেন মোস্তাক সাইদ, আমার বাসা কুষ্টিয়াতে, পড়াশোনা করছি কুষ্টিয়া সরকারি কলেজে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এটা হচ্ছে আমার সেকেন্ড ব্যাচেলর। আচ্ছা ঠিক আছে। তো আপনারা শুনতে পারলেন যে ও হচ্ছে আপনার কুষ্টিয়া থেকে আসছে, এখানে মূলত ব্যাচেলর প্রোগ্রামের জন্য আসছে। আপনারা যারা ব্যাচেলর নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চিন থাকে তাদের উদ্দেশ্যে আজকে ওর এই ইন্টারভিউতে ডাকা। তো ওকে সর্বপ্রথম আমি জিজ্ঞাসা করবো যে ব্যাচেলরে যখন তুমি থাকলেন, যখন ব্যাচেলরে আসছে এখানে, আমরা যখন মাস্টার্সে আসছি তখন তো পুরো ব্যাচেলর কমপ্লিট করার পরে আসছি। ব্যাচেলরে আসার ওয়েটা কি? আমি শুনছি যে ব্যাচেলর বাংলাদেশ থেকে তোমার অনার্স লেভেলের কিছু ক্রেডিট কমপ্লিট করতে হয়, সেই ব্যাপারটা আমাকে একটু ডিটেলসে বলবা। এদিকে থাকি। ব্যাপারটা হচ্ছে ব্যাচেলরে আসার জন্য প্রথমত 25% ক্রেডিট কমপ্লিট করতে হয়। জার্মান গ্রেডে যেটা বলা হয় যে 13 বছরের পড়াশোনা লাগে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। তো আমাদের দেশে যেহেতু ইন্টার 12 বছর কাউন্ট করা হয়, সেই জন্য আমাদের অনার্স ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে হয়। এবং এই ফার্স্ট ইয়ারটা কিছু কিছু ভার্সিটিতে যখন সেমিস্টার থাকে তখন 2টা সেমিস্টার কমপ্লিট করতে হয়, আর যেটা ইয়ার ভিত্তিক হয় সেটা 1 ইয়ার করে কমপ্লিট করতে হয়। যেমন আমি ন্যাশনাল ভার্সিটিতে ছিলাম, তো ন্যাশনাল ভার্সিটিতে ইয়ার ভিত্তিক থাকে 4 বছরের কোর্স। তো আমি সেখানে আমার 1 বছরের কোর্স দেখায়, তারপরে আমি আসছি। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনি যদি জার্মানিতে ব্যাচেলর করতে আসতে চান, তাহলে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট মানে এইচএসসি, যেটা এইচএসসির পরে আপনার 20% ক্রেডিট বাংলাদেশ থেকে কমপ্লিট করতে হবে। সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, ন্যাশনাল ইউনিভার্সিটি হতে পারে, পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো জায়গায়। অনেক জায়গায় কনফিউশন এরকম থাকে যে ন্যাশনাল ভার্সিটিতে পড়লে আমাদের হয়তো চান্স পাবো কিনা, বা অন্য কোথাও আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা এটা আমাদের সামঞ্জস্যপূর্ণ কিনা। এটা আসলে সম্পূর্ণ ভুল কথা। ন্যাশনাল ভার্সিটি থেকেও অনেক স্টুডেন্ট আসতেছে। যেমন এখানে একটা কোশ্চিন আছে, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তাদের কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কিংবা IELTS কিংবা যে 25% ক্রেডিট যে কমপ্লিট হয়েছে, এই ডকুমেন্টসটা তারা কিনা প্রাইভেট ইউনিভার্সিটি মানে তাদের পার্টিকুলার ইউনিভার্সিটি থেকে এটা নিতে পারে। ঠিক আছে। এখন ন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড তো দেখা যাচ্ছে, তুমি যেমন কুষ্টিয়াতে ছিলা, তোমার তো কুষ্টিয়াতে কোনো বোর্ড নাই, তো এটা তো মনে হয় বোর্ড থেকে নিতে হয়। এই ব্যাপারটা আমাদের ন্যাশনাল ভার্সিটি যেটা, সেটা হচ্ছে বিভিন্ন কলেজ থাকে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে। বাংলাদেশে অনেকগুলো কলেজ আছে, তো সেই কলেজগুলোর আন্ডারে আসলে আমরা পড়াশোনা করি। কিন্তু আমাদের সমস্ত সার্টিফিকেট বা আমাদের যাবতীয় ডকুমেন্টস গুলো, সেগুলো আমাদের ন্যাশনাল ভার্সিটি থেকে নিতে হয়, যেটা গাজীপুরে অবস্থিত। এবং আমাদের ট্রান্সক্রিপ্ট গুলো সেখান থেকে তুলতে হয়। এবং বলে রাখা ভালো, ন্যাশনাল ভার্সিটির যেগুলো অনার্স করানো হয়, সেইগুলোর BBA যে সাবজেক্টগুলো আছে বা প্রফেশনাল যে সাবজেক্টগুলো আছে, সেগুলো সব ইংরেজিতে করানো হয়। মানে আমাদের কোর যে সাবজেক্টগুলো আছে সেগুলো সবই ইংরেজিতে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অবশ্যই ইংরেজিতে থাকে, এবং এটা ইউনিভার্সিটি রেজিস্ট্রার অফিস থেকে তোলা যায়। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পার্টিকুলার তুমি যে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ছো, কুষ্টিয়া রেজিস্ট্রার অফিস থেকে তুমি না, এটা হচ্ছে গাজীপুর ভার্সিটিতে যেতে হবে, সরাসরি ন্যাশনাল ভার্সিটিতে। ওখানে গিয়ে বোর্ডে গিয়ে ওখান থেকে তুলতে হবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলেন আর ট্রান্সক্রিপ্ট বলেন, এটা কলেজ কর্তৃপক্ষ দেয় না, এগুলো ইউনিভার্সিটির আন্ডারে থাকে। আচ্ছা, আর হচ্ছে তোমার কি সার্টিফিকেট কিংবা লিগালাইজ করা লাগছিল? অ্যাটাস্টেড করা লাগছিল? এগুলো অ্যাটাস্টেশনের হিসাবটা আসলে আলাদা। এখানে কিছু মিসকনসেপশন আছে, আমি সেটা ক্লিয়ার করে দেই। অ্যাটাস্টেশন আসলে তখন লাগে যখন আমাদের সার্টিফিকেট গুলো বাংলাদেশ থেকে জার্মানিতে পাঠানো হয়। লাইক অনেক ভার্সিটি, যেমন ফাওয়ের কথা বলি, যেমন আমি যখন ফাওয়ের ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজ এবং ইন্টারন্যাশনাল ইকোনমিক স্টাডিজ এই 2টা সাবজেক্টে অ্যাপ্লাই করি, তখন এদের অ্যাপ্লিকেশন ছিল ফ্রি, কিন্তু আমার সার্টিফিকেট গুলো জার্মানিতে পাঠাতে হয়েছে। দ্যাট মিনস যখন আমাকে বলা হবে যে তোমার সার্টিফিকেট গুলো জার্মানিতে পাঠাও বা ইউনিভার্সিটিতে পাঠাও, সেই সময় আমাদের যে সার্টিফিকেট গুলো আছে এইগুলোর ফটোকপি করতে হয়। ফটোকপি করে সেটা নোটারি করতে হয়। নোটারি মিনস সার্টিফিকেট, একই কথা। এটা বিভিন্ন কোর্ট থেকে করায়, যেমন আমি ডিসি কোর্ট থেকে করছিলাম, আমাদের কুষ্টিয়া ডিসি কোর্টের নোটারি পাবলিকেশন ছিল। এবং এছাড়া আদার্স যে নোটারি পাবলিকেশন গুলো আছে সেখান থেকেও করানো যায়। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা যেটা বুঝলেন, আমার এই চ্যানেলে আপনারা যারা দেখেন তাদের এই চ্যানেলে এরকম ভাবে ভিডিও আছে যে নোটারি
অ্যাটাস্টেড লিগালাইজেশন যেটাকে বলে, এটা কিন্তু টোটাল একটু ডিফারেন্ট বিষয়। তো দুইটা ডিফারেন্ট, কিভাবে আপনি এই জিনিসগুলো করবেন সেই বিষয়ে কিন্তু ডিটেলস ভিডিও আছে, সেই ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন। এনিওয়েজ, পরবর্তীতে আমরা যেটা বলবো যে ওর কাছে আস্ক করবো, বাংলাদেশে তো এখন মোটামুটি 20 থেকে 22 মাসের একটা ওয়েটিং পিরিয়ড থাকে, তাই না? তো তোমার সেক্ষেত্রে কতদিন সময় লাগছে এখানে আসতে, মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরের থেকে? অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর থেকে অলমোস্ট 23 মাস। অলমোস্ট 23 মাস। তার মানে তুমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো কোন? আমি নিয়েছিলাম মার্চ মাসের 29 তারিখে। আমি 21 সাল না 22 সালে 22 সালে মার্চের 29 তারিখ, এবং আমি ইন্টারভিউ ফেস করি 2024 সালের 31শে জানুয়ারি। ভিসা পাই 2024 সালের হচ্ছে 6 তারিখে, মানে 6 ফেব্রুয়ারিতে। আর আমি জার্মানিতে ল্যান্ড করেছি 14 মার্চ। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কোশ্চেন ওকে আস্ক করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ও কোন ভার্সিটিতে আছে এখানে? আমি সেটা আছি কিন্তু হচ্ছে জিজ্ঞাসা করা হয়নি। আমি আছি হচ্ছে অস্ট বাইডিসে টেকনিশে হোকসলে আমবার্গ ভাইডেন, যেটা ইংরেজিতে হচ্ছে ওটিএইচ আমবার্গ ভাইডেন। আমি ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজ এ পড়াশোনা করছি। আচ্ছা, আপনার যারা চ্যানেলে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে বিবিএ কিংবা আপনার হচ্ছে এমবিএ রিলেটেড কোর্সে জার্মানের ফ্যাসিলিটিস কেমন, এই বিষয়ে ও যেহেতু আপনার গত প্রায় 2-3 বছর যাবত জার্মান নিয়ে আসলে জার্মানের জব এনভায়রনমেন্ট, জার্মানের এডুকেশন নিয়ে অনেক বেশি রিসার্চ করছে। তো ওর কাছে আমি একটু কোশ্চেন করতে যাচ্ছি যে জার্মানিতে বিবিএ কমপ্লিট করার পরে আসলে মানে জব ফ্যাসিলিটিসটা তুমি এখন কিভাবে দেখতেছো? আসলে জার্মানিতে বিবিএ স্টুডেন্টদের জন্য বলা হয় স্বর্গ রাজ্য, যদিও এটা বলা হয় ইঞ্জিনিয়ারিং এর জন্য হাব পুরো বিশ্বের মাঝখানে। তারপরেও আমি বলবো যে বিজনেস স্টাডিজ যারা পড়াশোনা করছে এবং এখান থেকে যারা অ্যাকচুয়াল রেজাল্ট করে বেরোবে, তাদের জন্য এটা লাইক হ্যাভেন। কেন হ্যাভেন? এখানে মানে এই দেশটা পুরোটা অর্থনীতি নির্ভর। তো এখানে অর্থনীতি চালাইতে গেলে অবশ্যই তাদের বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট প্রয়োজন। তো প্রচুর ফিল্ড আছে, প্রচুর সেক্টর আছে, এবং অনেক অনেক ভালো ভালো জব অফার করে। আমি যদি একটা রেঞ্জ কথা বলি, সেটা হচ্ছে আমি যদি বেরোই, মানে ফ্রেশ গ্রাজুয়েট যদি বেরোই, আমার বেতন হবে খুব সম্ভবত 35 থেকে 45K বাৎসরিক, ইয়ারলি এইটা। কিন্তু আমি যদি কখনো এমবিএ করি, যদি প্রফেশনাল সেক্টর হয়, সেটা আমার বেতন দাঁড়াবে 70,000-এর ওপর থেকে। যেখানে স্বাভাবিকভাবে একজন ইঞ্জিনিয়ার যারা মাস্টার্স করে বেরোয় তাদের বেতন রাফলি 65 বা 55 রেঞ্জ থাকে, কিন্তু স্টার্টিং রেঞ্জ থাকে। কিন্তু সেক্ষেত্রে ব্যাচেলর বা আমরা যারা বিবিএ করে বেরোই, তাদের ক্ষেত্রে কিন্তু 70-এর ওপর থাকে। বিজনেসদের অনেক বেশি ডিমান্ড, এবং সরাসরি এরা ম্যানেজার পদ পর্যন্ত ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারে। আমি এর আগে একটা জায়গাতে দেখছিলাম জব সার্কুলেশনে, মানে আমি যখন ঘাটাঘাটি করতাম, একটা বেতন ছিল যে 1,20,00,000-এর ওপরে, মানে 1,20,000 ইউরো পার ইয়ারে, এবং এটা ছিল হচ্ছে খুব সম্ভবত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এই জাতীয় কোনো পোস্ট হবে। তবে এক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল যারা পড়াশোনা করছে তাদের লাগতো, এবং এমবিএ রিকোয়ারমেন্ট ছিল। তো আমি বলবো যে অনেক ভাস্ট এরিয়া আছে বিজনেস স্টুডেন্টদের জন্য। তবে এখানে একটা কথা বলে রাখা অবশ্যই ভালো, ইউ হ্যাভ টু লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ। জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া মানে জব খুবই টাফ। আচ্ছা, তার মানে ওর কথায় যেটা মনে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে যখন ব্যাচেলরের জন্য জার্মানিতে আসতে যাচ্ছেন, আপনার জন্য কিন্তু অনেক বেশি অপরচুনিটিস আছে জার্মানিতে। আপনি পার্টিকুলার যে কোনো সাবজেক্টে যদি পড়াশোনা করেন, আপনি যদি আসলে স্কিল ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অপরচুনিটি এখানে আছে। সো আপনাকে এই বিষয় নিয়ে কোনো টেনশন করার কিছু নাই যে আপনি বাংলাদেশ থেকে বিবিএ নিয়ে আসবেন নাকি কোনো ইঞ্জিনিয়ারিং সাইড নিয়ে পড়াশোনা করবেন, এই বিষয় নিয়ে আসলে বদার্ড হওয়ার কিছু নাই। এটাই তো ব্যাপার। হ্যাঁ, এখানে জাস্ট স্কিল লাগবে, এবং সব থেকে বেশি দরকার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ জানলে মানে যেখানেই পড়াশোনা করুক, আমি যদি বলবো যদি কেউ ইংরেজিতে পড়াশোনা করে বাট সে জার্মান ল্যাঙ্গুয়েজ জানে, তার জন্য জার্মানি ওপেন। শুধুমাত্র জার্মানি না, জার্মান ভাষা দিয়ে যতগুলো রাষ্ট্র আছে ইউরোপে, অলমোস্ট 7টা কি 8টা, ইউরোপ তার জন্য ওপেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় অনেকে জানতে চায় যে জার্মানি আসার জন্য মানে ভিসা রিকোয়ারমেন্টস হিসেবে জার্মান ল্যাঙ্গুয়েজ লাগে কিনা। এই ব্যাপারে তোমার কি কোনো ল্যাঙ্গুয়েজ আসলে লাগছে কিনা রিকোয়ারমেন্টস হিসেবে? এটা আসলে ডিপেন্ড করে। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে বলাই থাকে যে ল্যাঙ্গুয়েজ A2 লেভেল জমা দিয়ে এরপরে আসতে হবে। কিছু কিছু সাবজেক্ট থাকে যেখানে বলা থাকে যে না, তোমার ল্যাঙ্গুয়েজ এখনই লাগবে না, তুমি পড়াশোনা করো, 5 সেমিস্টারের মধ্যে জমা দিতে হবে বা 2 সেমিস্টারের মধ্যে জমা দিতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা বাভারিয়া স্টেটে আসে, বাভারিয়া স্টেটের ম্যাক্সিমাম ভার্সিটির রিকোয়ারমেন্ট থাকে A2 লেভেল জমা দিতে হবে 2 সেমিস্টার পরে, এবং এটা অনেক ক্ষেত্রে 5 সেমিস্টার পর্যন্ত এক্সটেন্ড করে। তো যেগুলো ইংলিশ লেভেল ল্যাঙ্গুয়েজ এবং কোর্স রিকোয়ারমেন্টে যদি না লেখা থাকে জার্মান লাগবে, সেক্ষেত্রে আসলে জার্মান ল্যাঙ্গুয়েজটা লাগে না। অনেকের মিসকনসেপশন থাকে যে আমাকে ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে। এটা আসলে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। যে সাবজেক্টগুলোতে অলরেডি বলাই থাকে যে তোমার ল্যাঙ্গুয়েজ প্রয়োজন, তাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ জেনেই আসতে হবে।
আর যেমন আমার ভার্সিটি আমাকে বলা ছিল যে আমাকে 2 সেমিস্টার পরে জমা দিতে হবে A2 লেভেল অফ ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেটা পরবর্তীতে 5 সেমিস্টার পর্যন্ত ওরা কনসিডার করে। তার মানে হচ্ছে 5 সেমিস্টার পরে A2 জমা দিতে পারবো, আরেকটা আমি ব্যাপার ইংরেজি হচ্ছে- দিয়ে আসতে পারতেছি। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার ভার্সিটি যেহেতু 5 সেমিস্টারের ভিতরে এই জিনিসটা কনসিডার করতেছে, তুমি তো এইখানে ভার্সিটি যে কোর্সটা অফার করে এখান থেকেও তো তুমি ওই কোর্সটা কমপ্লিট করতে হ্যাঁ পারছো, অবশ্যই, তাই না? অবশ্যই। আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে ব্যাচেলরের যারা আসে, ব্যাচেলরে কিন্তু প্রোগ্রাম গুলা মানে মেইনলি ভার্সিটি অনুযায়ী একটু ডিফারেন্ট হয়। সেটা হচ্ছে কিছু কিছু প্রোগ্রাম থাকে পার্শিয়ালি, যেমন হচ্ছে কিছু কিছু কোর্স থাকে যেগুলোতে ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে মানে জার্মানের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ গুলো হয়ে থাকে, মানে কোর্স গুলো হয়ে থাকে। আবার কিছু কিছু থাকে হচ্ছে যে আপনার পুরাটাই ইংলিশ। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইন্টারন্যাশনাল কোর্স সবগুলো ইংরেজিতে অফার করে, খুব কম রেয়ার কেস পাওয়া যায় যেখানে আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ লাগে। ম্যাক্সিমাম প্রায় 95% ক্ষেত্রে কোনো ল্যাঙ্গুয়েজ লাগে না আসলে জার্মান। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে ডিপেন্ড করে পার্শিয়ালি। যখন আপনি কোর্স করতেছেন, কোর্স যখন আপনি ঘাটাঘাটি করবেন, তখন কিন্তু এই ব্যাপারটা দেখা যায় যে ওখানে আপনি পার্শিয়ালি ল্যাঙ্গুয়েজ লাগবে কি লাগবে না, রিকোয়ারমেন্টস হিসাবে এগুলো থাকে। তো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে ইন্টারভিউতে কি ধরনের কোশ্চিনের ফেস করছিলা তুমি, মানে কি ধরনের ডিফিকাল্টি ফেস করছো এখানে ইন্টারভিউতে? আসলে এটাও পার্সন টু পার্সন ভ্যারি করে। হুম। সেই ক্ষেত্রে যখন যে ইন্টারভিউটা নেবে তার উপর ডিপেন্ড করে সে আসলে কোন ধরনের কোয়েশ্চেন করবে। যেমন আমি যেদিন ইন্টারভিউ দেই, আমার সামনে 2 জন ছিল, তো প্রথম জনের ইন্টারভিউ ছিল 45 মিনিট বা এর থেকে বেশি হবে। দ্বিতীয় ক্ষেত্রে যে ছিল তার ছিল অলমোস্ট 30 মিনিট। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল না, আমাকে জাস্ট সিম্পল কিছু কোয়েশ্চেন করছিল যে তুমি কেন এখানে যেতে চাচ্ছ, কেন তুমি মাস্টার্স না করে আবার সেকেন্ড ব্যাচেলরে যাবা, তুমি এই গ্যাপে কি করছো, এই জাতীয় কোশ্চেন করছিল আমাকে। আমার হচ্ছে ইউনিভার্সিটি থেকে আমাকে লেটারেবল দিবে কিনা বা আমাকে কনসিডার করবে কিনা, এই সমস্ত মানে ছোট ছোট কোশ্চেন গুলো আসলে করে। এবং ওরা জানতে চায় যে তুমি আসলে ডেডিকেটেড কিনা। কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে অ্যাপ্লাই করেছো। তো এই ম্যাটার গুলো আসলে ম্যাটার করে পার্সন টু পার্সন। আচ্ছা, তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, ওর কথার শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনি জার্মানিতে যখন অ্যাপ্লাই করবেন তখন ভিসা অফিসাররা মেইনলি এতটুকু ভেরিফাই করতে চায় আমার মনে হয়, যেটা সেটা হচ্ছে যে তুমি কি অ্যাপ্লাই তোমার মানে নিজে নিজে করছো নাকি কোনো থার্ড পার্টি কারোর কাছ থেকে হেল্প নিছো। ঠিক আছে, এই ব্যাপারটা আসলে ওরা বেশি ইনশিওর হইতে চায়। ওরা যদি এত কথার মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে যদি এতটুকু ফিল করতে পারে যে এ নিজে অ্যাপ্লাই করে নাই, কারোর হেল্প নিয়ে করছে, কোনো এজেন্সির হেল্প নিয়ে করছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হওয়ার চান্সেসটা বেড়ে যায়। তাই তো ব্যাপারটা? আচ্ছা, তারপর হচ্ছে তোমার ব্লকের, মানে আমরা সবাই জানি যে জার্মানি আসতে হলে একটা টাকা লাগে, যেটা কিনা আমরা পুরাটাই জার্মানিতে আসার পরে ফেরত পাই, এবং এটাকে ব্লক অ্যামাউন্ট বলা হয়, ব্লকের টাকা। তো তুমি যখন আসছো তখন ব্লকের টাকা কত টাকা লাগছে তোমার আসলে? বাংলাদেশি টাকায় তখন এটা আসলে ইউরো রেটের উপরে নির্ভর করে। ইউরো রেট যদি বাড়ে তাহলে টাকার অ্যামাউন্ট বেড়ে যাবে, ইউরো রেট কমলে টাকার অ্যামাউন্ট করবে। যেমন এখন 11,208 ইউরো লাগে। তো সেই ক্ষেত্রে আমি যখন ব্লক করছিলাম আমি খুব সম্ভবত 123 টাকা করে করছিলাম, 14 লাখ বা এর আশেপাশে খরচ হয়েছিল আমার। আচ্ছা, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের বলি। যারা একটু আগে, কিছুদিন আগে মানে জার্মানি আসার জন্য তো প্রসেস দেখা যাচ্ছে আপনারা জানেন 20 থেকে 22 মাসের একটা প্রসেস লাগে। তো যারা আগে থেকে ব্লক করে রাখে তারা কিন্তু, আমার পরিচিত এরকম অনেকেই আছে যারা কিনা 100 টাকা ইউরো রেটে ব্লক কমপ্লিট করছে। তো তারপরে এখন যারা দেশে টাকা পাঠাচ্ছি তারা কিন্তু 130 টাকা 33 টাকা রেটে টাকা পাঠাচ্ছি দেশে। তো তাহলে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ায় কি, যে আপনি যখন আসলে মানে জার্মানির জন্য ব্লকটা করছেন তখন দেখা যাচ্ছে তখনকার রেট, আপনি যখন এখান থেকে টাকাটা পাঠাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনি প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রফিটের ভিতরেও থাকা সম্ভব। হ্যাঁ তো অবশ্যই তুমি সম্ভব। তুমি যখন ব্লক করছো তখন তোমার ব্লক রেট মানে ইউরো রেট ছিল 124 টাকা। 23 টাকা বা 23 টাকা আচ্ছা, মতোই হবে। রাফলি আমরা ধরলাম যে 23 টাকা করেও ব্লক করছে। আর হচ্ছে এখন তুমি বাড়িতে টাকা পাঠাতে পারছো, ব্লকের টাকাগুলা সেগুলো হচ্ছে যে তোমার 130 টাকা করে রাফলি যদি ধরি। 25 থেকে 30-এর মধ্যে এখন বর্তমানে টাকার রেটটা আসলে আছে। হ্যাঁ, তো এটা আসলে বাড়ে আচ্ছা, এবং 30 কমে। টাকা যদি আমি ধরি, হ্যাঁ 30 টাকা যদি ধরি তাহলে কিন্তু ও পার ইউরো রেট প্রতি 6 টাকা করে ও বেশি পাচ্ছে। সো সো ওভারঅল মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে জার্মানি আসলে আপনার কোনো লস নাই আসলে। হ্যাঁ, তো আমি লাস্টে মানে বেশ কিছু কোশ্চিন ওকে করা হয়ে গেছে, আপনারা আশা করি বুঝতে পারছেন যে ব্যাচেলরের জন্য কি কি ধরনের প্রবলেম আপনারা ফেস করতে পারেন, এবং সেই সমাধান কিন্তু মুস্তাকিন দিয়েছে আজকে। তো ওর কাছে আমি একটু লাস্টে বলবো যে দর্শক যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে তুমি একটা সাজেশন, তুমি কি সাজেশন দিতে পারো তুমি যখন জার্মানিতে আসছো? আমার আর ওরা সব যারা থেকে আসতে চাচ্ছে? আমার সব থেকে বড় সাজেশন হচ্ছে বাংলাদেশ ত্যাগ করা সব থেকে বুদ্ধিমানের কাজ। যাদের একটু ক্যাপাবিলিটিস আছে
একটু বুদ্ধিমান, আমি মোস্টলি বলবো যে যারা এখন ইন্টারে আছে তাদের জন্য, বা অনার্স শেষ হয়ে গেছে এখন আমি কি করব বুঝতেছি না, তাদের জন্য বলবো যে টাইম ওয়েস্ট করা যাবে না, টাইম ইজ মানি। তো আপনি আপনার লাইফের একটা বড় একটা অংশ হচ্ছে আপনার সময় লাইফের, তো এটা আপনি নষ্ট করেন না। বাংলাদেশ থেকে ফার ফার বেটার লাইফ আপনি এখানে পাবেন। আপনি শুধু জার্মানির কথা বলবো না, পৃথিবীর যে কোনো দেশে যান, শুধু দক্ষিণ এশিয়া বাদ দিয়ে অন্য কোথাও যেতে হবে, বাংলাদেশে থাকাই যাবে না। এখানে আসলে আপনি একটা সিকিউর লাইফ পাবেন, ইউরোপ বলেন আমেরিকা বলেন, যেখানে জার্মানি তো ফ্রি পড়াশোনা করানো হয় ভাই। চলে আসেন না, যোগ্যতা থাকলে চলে আসেন, বেশি কিছু তো লাগে না, জাস্ট ল্যাঙ্গুয়েজটা শিখবেন। ইংলিশ সব জায়গাতে কাজে লাগে, আপনি যদি আপনার স্কিল অর্জন করেন আপনি বাংলাদেশে হয়তো কিছু করতে পারবেন। শিখেন, অ্যাটলিস্ট শুরু করেন, কিন্তু দেশে থাকেন না। ইউ হ্যাভ টু সেট ইউর গোল ইন এ ভেরি বিগ টার্ম। অনেক বড় গোল সেট করেন, ছোট ছোট স্টেপ নেন, দেশ থেকে বের হন, লাইফ এনজয় করেন। আমি আমি একটা জিনিস বুঝতেই পারি না যে বেকার থাকার মাঝে আসলে লাইফের কোনো সার্থকতা নাই, তাই না? তো আপনি শুরু করেন, চলে আসেন, টাকা কামান, লাইফ এক্সপ্লোর করেন। শুধুমাত্র এই জন্য না, আপনি এখানে অনেক কালচারের মানুষের সাথে মিশবেন, কালচারাল অনেক কিছু আপনার শেয়ার হবে, আপনার স্কিল গেইন করতে পারবেন। পাশাপাশি আপনি যদি মনে করেন যে না আমি জব করতে চাই না, এখানে আপনি অপরচুনিটিস পাবেন নিজের বিজনেস স্টার্ট করার জন্য, আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হবেন। আর কি লাগে ভাই? ফ্যামিলি সুখে থাকবে, আপনি সুখে থাকবেন। ইন ফিউচারে যখন আপনার এখানে ফ্যামিলিও যখন তৈরি হবে, তো তখন আপনি এখানে অনেক ভালো লাইফ লিড করতে পারেন, যেটা বাংলাদেশে থেকে আসলে সম্ভব না। তো আমি অবশ্যই বলবো যাদের সুযোগ আছে দেশ ছাড়েন, চলে আসেন। আচ্ছা, তাই হোক, তাহলে বুঝলেন যে সাকলাইনের সাইড থেকে যে গাইডলাইনটা আপনাদের জন্য থাকতেছে সেটা হচ্ছে যে আপনারা সবাই যাদের ক্যাপাবিলিটি আছে তারা হচ্ছে দেশের বাইরে আসার কথাও বলতেছে। অবশ্যই দেশের বাইরে আর একটা আসাকে কথা আমরা আছে, সাপোর্ট করি। আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে জার্মানিতে আসা বা বিদেশে পড়তে আসা, এখানে আসলে আপনি মাসে অলমোস্ট লাখখানেক টাকা রোজগার করতে পারবেন, বা এর বেশিও রোজগার করতে পারবেন। এবং আমি আরো একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে দেশে জব খোঁজার থেকে বিদেশে পড়াশোনা করতে আসাটা ইজি। 12 মাস 13 মাস গাধার মতো খাটে আপনি জব পাবেন না, বাট আপনি যদি 5 মাস থেকে 3 মাস আইএলটিএস করে একটু সুন্দর মতো প্রসেস করে আসতে পারেন, আপনি ইজিলি চলে আসতে পারবেন। তো যাই হোক, লাস্টের পয়েন্ট যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনি দেশের বাইরে যদি আসতে চান, আপনার যদি ডিটারমাইন থাকেন যে দেশের বাইরে আপনি স্টাডি করার জন্য যাবেন, তাহলে আপনি আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি আইএলটিএস স্কোরটা রেডি করুন। আইএলটিএস স্কোরটা যখনই আপনার হাতে চলে আসবে তখন আপনি দেখবেন যে আপনার লাইফটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমি সবাইকে বলি যে শুধু যে জার্মানি আসতে হবে ব্যাপারটা কিন্তু এইরকম না। আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতেই পড়াশোনা করতে যেতে পারবেন। শুধুমাত্র আইএলটিএস আপনাদের সাজেশন এতটুকুই যে আপনি 6.5 রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার লাইফটা অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।